নুসরাত হত্যায় ১৩ জড়িত ছিল ১৫ জন। ডিজিটাল নিরাপত্তা আইনে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্ত। একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পুলিশ হেডকোয়ার্টার করে দিয়েছে, তারা এটি দেখবে এবং এইটাই দেখবে যে ওখানে লোকাল পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা। আগুন দেওয়ার ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা পরিকল্পিত। যারা আত্মহত্যা বলে এটাকে প্রচার করেছিল তারাও এই কিলিং মিশনের সাথে জড়িত কিনা এটা তদন্তের আমরা দাবি জানাচ্ছি। আমি মনে করি এটা মোটা অঙ্কের অর্থ ব্যবহার হয়েছে। এটা পূর্ব পরিকল্পিতভাবে স্ট্যাটাসগুলো সাজা রেখেছে দেওয়ার জন্য। যৌন হয়রানি ও ধর্ষণের শিকার নারী ও শিশুর জবানবন্দি নেবেন নারী ম্যাজিস্ট্রেট, আদেশ সুপ্রিম কোর্টের। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পবিত্র শবে বরাত পালন করা হবে ২১শে এপ্রিলেই। শাবান মাসের চাঁদ দেখা নিয়ে কোনো বিভ্রান্তি নেই, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে প্রধানমন্ত্রী বললেন, নার্সিংয়ে আগ্রহী করতে প্রয়োজনে আইন সংশোধন। প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বেগম জিয়া। জামালের মির্জা ফখরুল বললেন, দলের চেয়ারপারসনের বিদেশ যাওয়া নিয়ে প্রকাশিত খবর ভিত্তিহীন। সারা দেশে নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি। মালিকপক্ষ লঞ্চ চালু রাখার ঘোষণা দিলেও মানছেন না শ্রমিকরা, যাত্রী দুর্ভোগ। এবং বাংলাদেশের স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, গুরুত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞদের। সুযোগ পেলেন সৈকত, সাইফুদ্দিন রাহি, নেই তাসকিন, ইমরুল। নুসরাত রাফি হত্যার ঘটনায় ১৩ জড়িত ছিল ১৫ জন। মামলার ২ আসামি নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীমের জবানবন্দিতে নতুন ২ জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন পিবিআই প্রধান। তদন্ত শুরু হয়েছে সোনাগাজীর তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেমের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলারও। এদিকে মানবাধিকার কমিশন বলছে, স্থানীয় পুলিশ তৎপর হলে নুসরাত হত্যার ঘটনা ঘটত না। দাবি জানানো হয় দ্রুত বিচার শেষ করারও। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার মামলায় গ্রেফতার আসামিদের মধ্যে নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, নুসরাত হত্যার আগে বৈঠক হয়েছে ২ দফা। প্রথমটি নুসরাতকে আগুনে পোড়ানোর বিষয়ে এবং দ্বিতীয়টি সিরাজউদ্দৌলার মুক্তির জন্য। মামলার তদন্তকারী সংস্থা পিবিআই সূত্রে এসব তথ্য জানা যায়। বৈঠকে অংশ নেয় নুরুদ্দিন, শামীম, জাবেদ, জুবায়ের ও কাদের। বৈঠকে সিদ্ধান্ত হয় হামলাকারীদের জন্য বোরকা আনবে মনি, আর নুসরাতকে ছাদে ডেকে নিয়ে যাবে পপি। পিবিআই জানায়, কেরোসিন ঢেলে নুসরাতের গায়ে আগুন দেয় শামীম, জাবেদ, জুবায়ের, কাদের, মনি এবং পপি। জবানবন্দিটি হলো যারা নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীম দিয়েছে, তারা তাদের দোষ স্বীকার করেছে এবং এই সময় তারা তাদের কে সহযোগী ছিলেন এরকম কিছু তারা বলছেন। এই বক্তব্যটির তার অংশ বাদ দিয়ে বাকি যে অংশগুলো আছে সেইগুলির পক্ষে যেসব জিনিসপত্র জোগাড় করা যায় সেটি প্রমাণ করা। যতটুকু পারবো আমরা সেটুকু চেষ্টা করব। পিবিআই প্রধান জানান, সম্পূর্ণ নিরপেক্ষভাবে চলছে এই মামলার তদন্ত। সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় পুলিশের গাফিলতির বিষয়টি তদন্ত করছে পুলিশ সদর দফতর। কে কি করলো না করলো এইটার জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পুলিশ হেডকোয়ার্টার করে দিয়েছে, তারা এটি দেখবে এবং এইটাই দেখবে যে ওখানে লোকাল পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা। এদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন, ঘটনার পর নুসরাত নারী নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করতে চাইলেও পুলিশ ৫৪ ধারায় মামলা নেয়। এই বিষয়টিও তদন্তে আসা উচিত। তাদেরকে যদি আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচারের আয়ত্তায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে না পারি, আমাদের সমাজ থেকে আমরা এই জাতীয় দুষ্কর্ম, এই জাতীয় মানবাধিকার লঙ্ঘন, এই জাতীয় হত্যাকাণ্ড, এই জাতীয় নারী নির্যাতন এর হাত থেকে আমরা রক্ষা পাবো না। এদিকে নুসরাত হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ফেনী, খুলনা, বাগেরহাট, নওগাঁ, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় মঙ্গলবারও মানববন্ধন হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে নুসরাত রাফির শরীরে আগুন দেওয়ার পরপরই ঘটনাটি আত্মহত্যা বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। এই অপপ্রচারটি ছিল কিলিং মিশনেরই অংশ, এমন অভিযোগ নুসরাতের পরিবার সহ সোনাগাজীবাসীর। তবে ফেসবুকে সমালোচিত পোস্টদাতা স্থানীয় সংবাদকর্মীর দাবি, সাবেক ওসির কথায় তিনি ঘটনাটি আত্মহত্যা বলে স্ট্যাটাস দিয়েছেন।
এছাড়া হত্যায় জড়িত অন্য অভিযুক্ত মনিকে পিবিআই গ্রেফতার করেছে বলে দাবি করেছে নুসরাতের পরিবার। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। 6 এপ্রিল সকাল 10:15টার দিকে ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতের শরীরে আগুন দেয়া হয়। এই ঘটনার 1 ঘন্টার মধ্যেই সোনাগাজী উপজেলার দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আবুল হোসেন রিপনের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। তাতে বলা হয়, মাদ্রাসার ছাদে উঠে শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা চালায় নুসরাত। এই পোস্টটি খুব অল্প সময়ের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ঘটনা নিয়ে তৈরি করা হয় বিভ্রান্তি। রোববার নুসরাত হত্যা মামলার আসামি নুরুদ্দিন ও সাদাত হোসেন শামীমের আদালতের স্বীকারোক্তির পর নিশ্চিত হয় পরিকল্পিতভাবেই এটা করা হয়। আমি মনে করি এটা মোটা অঙ্কের অর্থ ব্যবহার হয়েছে, কারণ একটা মার্ডার আত্মহত্যা হিসেবে পরিচালনা করার জন্য জ্যামত্যাম টাকা এখানে খরচ হয় না। 100% সত্যি বলতেছে, আসলে এটা পূর্ব পরিকল্পিতভাবে স্ট্যাটাসগুলো সাজা রাখছে দেওয়ার জন্য। যারা আত্মহত্যা বলে এটাকে প্রচার করেছিল তারাও এই কিলিং মিশনের সাথে জড়িত কিনা এটা তদন্তের আমরা দাবি জানাচ্ছি। ক্যামেরার সামনে আসতে না চাইলেও মোবাইল ফোনে স্ট্যাটাস দাতা সেই স্থানীয় সংবাদকর্মী জানান, সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের অনুরোধেই আত্মহত্যার স্ট্যাটাস দেন। আমি মজার ফোন দিয়েছিলাম, বিষয়টা কি আমরা ঘটনা শুনতেছি, রাতেই দগ্ধ হয়েছে। আসলে ঘটনা উনি বলছে আমি পুলিশের টিম পাঠাইছি, যতটুকু খবর পাচ্ছি হয়তো মেয়েটা আত্মহত্যার চেষ্টা করতে পারে, এই কারণে আমি স্ট্যাটাসটা দিয়েছিলাম। এদিকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান জানান, তদন্তে পরোক্ষদেরও আমলে নেওয়া হবে। আরও কিছু যারা নুরুদ্দিন গেট পাহারা দিয়েছে এবং আমরা সেদিনই বলেছিলাম আরও কিছু লোকজন বাইরে ছিল, তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করছি। আরও কিছু লোক আছে, আমরা এগুলো নাম না বলে আমরা এগুলো আইডেন্টিফাই করি। অসৎ উদ্দেশ্যে নুসরাতের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার ফেনী সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা আমলে নিয়েছেন আদালত। আর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। যৌন হয়রানি ও ধর্ষণের শিকার নারী ও শিশুদের জবানবন্দি নারী ম্যাজিস্ট্রেটরা লিপিবদ্ধ করবেন, এ আদেশ জারি করেছেন সুপ্রিম কোর্ট। দেশের সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। আদালতে নারী ম্যাজিস্ট্রেট কর্মরত না থাকলে যোগ্য কোনো ম্যাজিস্ট্রেট দিয়ে জবানবন্দি নিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়েছে, ধর্ষণ বা নির্যাতনের শিকার নারী ও শিশুর জবানবন্দি মামলার বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পুরুষ ম্যাজিস্ট্রেট জবানবন্দি লিপিবদ্ধ করলে ভুক্তভোগী অনেক কিছু বলতে পারেন না। নারী ম্যাজিস্ট্রেট জবানবন্দি লিপিবদ্ধ করলে এ সমস্যার সমাধান হবে বলেও মনে করেন সুপ্রিম কোর্ট। এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সাবেক এক বিচারক। সামাজিক এই যে বিড়ম্বনা, সামাজিক এই যে অনাচার, এগুলোর কারণে মহামান্য সুপ্রিম কোর্ট এই ধরনের একটা প্রজ্ঞাপন হয়তো দিয়ে থাকবে যে একটা মেয়ে আসলে তো ওর প্রতি যে বিভৎস আচরণ করা হয়েছে বা ওর প্রতি যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে থাকে, এটা একজন মেয়ে হিসাবে একজন মেয়ের সামনে যতটা অকপটে বলা যায়, একটা পুরুষের সামনে হয়তো বলা যায়। ওসি সাহেবের যে আমরা আচরণ দেখেছি, এটা তো কোনোভাবে, এটা তো খুবই একটা বাজে একটা উদাহরণ আমাদের সমাজে, যেটা কখনোই উচিত হয়নি। আর পুলিশের কাছে কোনো বক্তব্য, এটার তো কোনো মূল্য নেই। পাগল যেটাকে বলা হয়, মানে এখনো বই কেনার পাগল, বই পড়ার পাগল। 10 টাকার যদি একটা কাস্টমার আসে, আমি খুব চিন্তা করে বেশি ওকে 10 টাকা দিতে নাও দিতে পারে, আমি বইটা নিয়ে যাই। দেখবেন সংবাদের শেষাংশে। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 21শে এপ্রিল দিবাগত রাতেই পবিত্র শবে বরাত পালন করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, শাবান মাসের চাঁদ দেখা নিয়ে কোনো বিভ্রান্তি নেই। যেহেতু সাক্ষীগণ সাব কমিটির বারবার অনুরোধের পরও সাক্ষ্য প্রদানের জন্য সবাই উপস্থিত হননি, তাই চাঁদ দেখার কোনো সাক্ষীর সাক্ষ্য না পাওয়ায় আজকের সভা ইসলামী শরিয়া অনুযায়ী জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী 21/4/2019 খ্রিস্টাব্দে দিবাগত রাত্রে সারা দেশে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে। শুধু রাজধানী কেন্দ্রিক নয়, সারা দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার উদ্যোগ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যত্রতত্র মেডিকেল কলেজ গড়ে তুললে অনুমোদন দেবে না সরকার।
সকালে প্রথম জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে নার্সিং শিক্ষাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের কর্মপরিবেশের সীমাবদ্ধতা দূর করা হচ্ছে। মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা প্রাপ্তির বিষয়টি গেল এক দশক আগে অবহেলিত থাকলেও বিজ্ঞানের প্রসার আর রাষ্ট্রের পরিকল্পনায় তা আজ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার সম্পর্কে জনগণকে সচেতন ও উৎসাহিত করতে দেশে প্রথমবারের মতো আয়োজিত হলো জাতীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি সপ্তাহ 2019। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের হাতে গাড়ির চাবি হস্তান্তরের পাশাপাশি অ্যাম্বুলেন্স বিতরণ করেন শেখ হাসিনা। যতটুকু প্রয়োজন সেটা প্রধানমন্ত্রী বলেন, দেশে বিশেষায়িত নার্সের প্রয়োজন রয়েছে, তাই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার। নার্সিং এ কেউ যদি আসতে চায় তাকে সায়েন্স স্টুডেন্ট হতে হবে। ইতিমধ্যে এ ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি যে এরকম কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না। সায়েন্সের যে সাবজেক্টটা যতটুকু প্রয়োজন সেটা ওই নার্সিং এডুকেশনের যে কারিকুলাম সেখানেই সেই বিষয়টা তুলে দিতে হবে এবং যে কোনো সাবজেক্টে পড়ুক না কেন নার্সিংয়ে সবাই আসতে পারবে। এটার ব্যাপারে যদি কোনো আইন বা নীতিমালা বা কোনো কিছু শিথিল করে করতে হয় সেটা আমরা করে দেব। চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র মেডিকেল কলেজের অনুমোদন দেবে না সরকার। মেডিকেল কলেজ তৈরির ক্ষেত্রেও শিক্ষার মানটা কতটুকু হবে সেটা বিবেচনা করেই করা হবে। আমাদের অবশ্য কিছু কিছু অভ্যাস আছে, একটা যখন শুরু হয় তখন সবাই সেটা করতে চায়, সেভাবে যত্রতত্র করতে দেওয়া যাবে না। মানসম্মত হতে হবে শিক্ষাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতের নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সরকার প্রধান বলেন, এমডিজির মতো এসডিজির লক্ষ্যমাত্রাও অর্জন করবে বাংলাদেশ। সেই ট্রেনিং এর ব্যবস্থা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙতে সময় লাগবে জানালো রাজউক। গ্যাস বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আজই সিলগালা করার সিদ্ধান্ত। বড় কোনো চমক ছাড়াই মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে ঘোষণা করা হলো বাংলাদেশের 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড। দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, আর ম্যাচ ফিটনেসের কারণে দলে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদের। বিশ্বকাপ স্কোয়াডের বাইরে বাড়তি 2 ক্রিকেটার নিয়ে আয়ারল্যান্ড সিরিজের জন্য দল দিয়েছেন নির্বাচকরা, যেখানে আছেন আবু জায়েদ রাহি ও ইয়াসির রাব্বি। কদিন হলো গুঞ্জন 2019 স্বপ্নিল বিশ্বকাপ দল নিয়ে। দল ঘোষণার আগে অনেকটাই ধারণা পাওয়া গিয়েছিল কাদের সৌভাগ্য হচ্ছে আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত দলে। তার আগে সকালে নির্বাচক কমিটির একটা বৈঠক হলো। আভাস পাওয়া গিয়েছিল কিছুটা নাটকীয়তার। বরাবরই তো বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে এমনটাই হয়ে থাকে, কিন্তু এদিন হয়নি। বড় কোনো চমক ছাড়াই ইংল্যান্ড বিশ্বকাপের চূড়ান্ত দল বলে দিলেন প্রধান নির্বাচক। আছেন পঞ্চপাণ্ডব, সম্প্রতি সময়ের বাকিরা, ওয়ানডে দলে একমাত্র নতুন মুখ আবু জাহেদ রাহি, ফিরেছেন মোসাদ্দেক সৈকত। মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান ভাইস ক্যাপ্টেন, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু জাহিদ চৌধুরী রাহি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, শাব্বির রহমান রোমান, মোসাদ্দেক হোসেন সৈকত। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে তৃতীয় সিরিজ, যেখানে বাড়তি 2 ক্রিকেটার নাইম হাসান ও রাব্বিকে রাখা হলেও বিপিএলে দারুণ পারফর্ম করা তাসকিনের কেন জায়গা হলো না, এমন প্রশ্নের বাণে ভেসেছে বোর্ড কর্তারা। ইমরুলের ব্যাপারেও দিতে হয়েছে অনেক প্রশ্নের উত্তর। ওর ফিটনেস এখনো আপ টু দ্য মার্ক না, তো যেহেতু এখনো সময় আছে, আয়ারল্যান্ড সফরে আমাদের 17 জন যাচ্ছে। এখানে পেস বোলার যদি কোনো কারণে ও যদি এর মধ্যে ফিট হয়ে যায়, কারো দরকার হয় ব্যাকআপ হিসাবে, আমরা সাবস্টিটিউট হিসাবে রাখছি। টিম ম্যানেজমেন্ট একটা কম্বিনেশন চাচ্ছিল রাইট অ্যান্ড লেফট টপ অর্ডারে, ওই বিবেচনা করেই ওকে অফ করে রাখা হয়েছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বেগম খালেদা জিয়া।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের বার্ষিক সাধারণ সভায় কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, একটি পত্রিকা বেগম জিয়ার বিদেশ যাওয়ার দিনক্ষণ উল্লেখ করে যে প্রতিবেদন করেছে তা পুরোপুরি ভিত্তিহীন। এমন সংবাদ পরিবেশন থেকে গণমাধ্যমকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো প্যারোলে চিকিৎসার জন্য যাওয়ার কোনো সিদ্ধান্ত দেননি। নববর্ষের দিন 26শে মার্চ, 16 ডিসেম্বর ঈদের দিন দেখা করার একটা সুযোগ আছে, আমরা সেই সুযোগটা নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এখানে নতুন কোনো কিছু আবিষ্কার করার কিছু নেই। কোনো একটা ইংরেজি দৈনিকে আজকে একটা নাম, আপনার তারিখ, সময় দিয়ে দেওয়া হচ্ছে কবে যাচ্ছেন তিনি, কোন দেশে যাচ্ছেন। ইটস ভেরি আনফেয়ার বলে আমার কাছে মনে হয়। অনুরোধ করবো এই ধরনের ইয়েলো সাংবাদিকতা থেকে দূরে থাকার জন্য, নাহলে জনগণ বিভ্রান্ত হয়। সন্ধ্যার সময় আরও থাকছে। রোহিঙ্গা গণহত্যার সংবাদ পরিবেশনে মিয়ানমারে বন্দী রয়টার্সের 2 সাংবাদিকের পুলিৎজার জয়। ট্রাম্পের দুর্নীতি প্রকাশ করা নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল পুরস্কৃত। বিআইডব্লিউটিএ এবং মালিক পক্ষ রাজধানীর সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে লঞ্চ ছাড়ার ঘোষণা দিলেও ধর্মঘট অব্যাহত রাখার কথা জানিয়েছেন নৌ শ্রমিকরা। তবে 11 দফা বাস্তবায়নের দাবিতে অনড় রয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। দুপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন লঞ্চ মালিক সমিতির নেতা ও বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। পরে সদরঘাট থেকে বিভিন্ন রুটে লঞ্চ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মালিকরা। এরপর কয়েকটি লঞ্চ ছাড়লেও দুর্ভোগ কমেনি সাধারণ যাত্রীদের। এর আগে বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন সহ 11 দফা দাবি বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় অনির্দিষ্টকালের ধর্মঘট। এতে রাজধানীর সদরঘাট, বরিশাল লঞ্চঘাট থেকে ছেড়ে যায়নি কোনো নৌযান। খুলনা, মোংলা, পায়রা, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দরে বন্ধ থাকে পণ্য ওঠানামা। ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার এমআর আমিন এবং বরিশাল লঞ্চঘাটে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি আমিনের কাছে। আমিন, হাফসা, আপনি জানেন যে নৌ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে গতকাল বেশ কিছু দাবি অর্থাৎ 11 দফা দাবি নিয়ে তারা নৌ পরিবহনে ধর্মঘট ডাকে। সেই ডাকের প্রেক্ষিতে গতকাল থেকেই নৌযাত্রীদের একটা চরম ভোগান্তিতে পড়তে হয়। সেই ভোগান্তির প্রেক্ষিতে এখন পর্যন্ত সেই ভোগান্তি চলছে। আমরা বলতে পারি যে বেশিরভাগ লঞ্চই আজকে বিকেল পর্যন্ত ছেড়ে যায়নি। কিছু কিছু লঞ্চ ছেড়ে গেছে, যেমন এমবি ফারহান নেভিগেশন বা টিপু নেভিগেশন বা মানিক নেভিগেশনের মোট 11টি লঞ্চ ছেড়ে গেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। এছাড়া বাকি লঞ্চগুলো ছেড়ে যায়নি, যেমন দক্ষিণবঙ্গে একটি বৃহৎ অংশ হচ্ছে বরিশালের লঞ্চ, সেই লঞ্চগুলো যায়নি। ভোলা শহরের দিকে লঞ্চ যায়নি, চাঁদপুরের লঞ্চ যায়নি, বা পটুয়াখালী বা বরগুনা অঞ্চলের যেসব লঞ্চগুলো সেই সব লঞ্চগুলো ছেড়ে যায়নি। কিন্তু সেই অঞ্চলের যাত্রীরা এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে তারাও চরম ভোগান্তির শিকার হয়েছেন। তাদের সাথে বাচ্চা কাচ্চা ছিল, নারী ছিল, এরা যেতে পারেনি তাদের গন্তব্যের পথে। এখানে অপেক্ষা করছে কোনোভাবে কোনো লঞ্চ ছেড়ে যায় কিনা। আমরা এখানে দেখাতে পাচ্ছি যে এখন এমবি ফারহান 6 যে লঞ্চটি সেটি এখনো ওয়েট করছে যাত্রীদের জন্য। তারা যাত্রীদেরকে নিয়ে 15টা এখান থেকে ছেড়ে যাবে। এর আগে প্রায় 10টির মতো লঞ্চ এখান থেকে ছেড়ে গেছে। মুলাদি, হুলারহাট এবং ভোলা এবং শৌলা দিকে, গৌরনদীর দিকে কিছু লঞ্চ ছেড়ে গেছে। তো বাকি বৃহৎ লঞ্চগুলো ছেড়ে যায়নি। আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে যে ধীরে ধীরে লঞ্চগুলো ছেড়ে যাবে। কিন্তু এই কয়টি লঞ্চ ছাড়ার পরে আর সদরঘাট লঞ্চ টার্মিনালে আর তেমন কোনো লঞ্চ ছাড়ার মতো দেখছি না। তবে শ্রমিক পক্ষের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাইনি। তবে মালিক পক্ষের দাবি যে শ্রমিকদের একটি বৃহৎ অংশ কাল রাতেই আন্দোলন ধর্মঘট ডাকার পরে একটি সমঝোতা তাদের সাথে হয়েছে, আর বাকি তাদের দাবি যে কিছু অংশ তাদের দাবি মেনে নেয়নি এবং তারা ধর্মঘটটি চালিয়ে যাচ্ছে। তাদেরকে বলা হয়েছে যে শ্রমিকদের যে দাবি সেই দাবির সাথে মালিক পক্ষের একাত্মতা রয়েছে এবং তারাও এই দাবির সাথে একমত পোষণ করছে। আপনি দেখছেন যে পুরো লঞ্চ টার্মিনাল খালি, কোনো লঞ্চ নেই। কিন্তু অন্যান্য সময়ে এই টার্মিনালে দেখা যায় যে বিভিন্ন ধরনের অর্থাৎ বরিশাল, গৌরনদী সহ পটুয়াখালী সহ বিভিন্ন অঞ্চলের লঞ্চগুলো, হুলারহাটের লঞ্চগুলো ছেড়ে যায়। তো সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মোট 11টির মতো লঞ্চ এই পর্যন্ত ছেড়ে গেছে, আর 2-1টি লঞ্চ এখন পর্যন্ত অপেক্ষা করছে। তো আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল সর্বশেষ খবর। বরিশাল লঞ্চ টার্মিনালে আছেন সোহাগ, আমরা সরাসরি চলে যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, বরিশালের পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন। বরিশালে কিন্তু একেবারে
একেবারে কর্মবিরতি লাগাতারভাবেই চলছে, সকাল থেকে শুরু হয়েছে, এখনও কিন্তু অব্যাহত রয়েছে। বরিশাল নদীবন্দর থেকে সকাল হতে আজকে এখন পর্যন্ত স্থানীয় এবং অভ্যন্তরীণ রুট সহ দূরপাল্লার কোনো রুটে কোনো যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। আমরা একটু দেখাবার চেষ্টা করছি, বরিশাল নদীবন্দরে কিন্তু এই টাইমে এই সময়টাতে বেশ ভরপুর যাত্রী থাকার কথা, লোকারণ্য থাকার কথা এবং লঞ্চগুলো নদীবন্দরের পল্টুনে থাকার কথা। পল্টুন পুরোটাই শূন্য, কোনো লঞ্চ নেই এখানে। যে লঞ্চগুলো বরিশাল থেকে আজকে যাত্রা করার কথা ছিল সেগুলো বরিশালের যে নদীবন্দর রয়েছে তার অপর প্রান্তে অর্থাৎ চরকাউ এলাকায় নিয়ে থামিয়ে রাখা হয়েছে। সাধারণত বরিশাল থেকে সন্ধ্যার পর অর্থাৎ রাত 8টা থেকে 8:30 থেকে লঞ্চগুলো ছাড়া শুরু হয়, 9:30-র মধ্যে বরিশাল নদীবন্দর থেকে এগুলো যাত্রা করে। কিন্তু বরিশাল নদীবন্দরে এখন কোনো ঢাকার যাওয়ার উদ্দেশ্যে যে লঞ্চ থাকার কথা ছিল সেগুলো নেই। দুপুরে বরিশাল নদীবন্দর থেকে এগুলো সরিয়ে অপর প্রান্তে নিয়ে রাখা হয়েছে। একটু জানিয়ে রাখি যে বরিশাল শুধু নয়, একেবারে উপকূলীয় জেলাগুলো থেকে অর্থাৎ বরিশাল বিভাগের যে 6টি জেলা রয়েছে সেই 6টি জেলা থেকে কিন্তু প্রতিদিন কমপক্ষে 1.5 লক্ষ মানুষ রাজধানীমুখী হয়। বরিশাল সহ বিশেষ করে ভোলা থেকে যাতায়াতের কিন্তু একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌযান। তো নৌযান ধর্মঘটের কারণে কিন্তু উপকূলীয় এলাকা বিশেষ করে বরিশাল বিভাগের মানুষের কিন্তু অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে পড়েছেন। আর কখন যে এই কর্মবিরতি শেষ হবে তা সুনির্দিষ্টভাবে কেউ কিছু জানাতে পারেনি। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে কর্মবিরতির সর্বশেষ। নৌ শ্রমিকদের ধর্মঘটের খবর জানাতে বরিশাল থেকে ফিরদাউস সোহাগ এবং তার আগে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে রিপোর্টার MR আমিন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। সিলগালা করে দেওয়া হয়েছে কারওয়ান বাজারের হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ এর বহুতল ভবন। সন্ধ্যা 7টার কিছু পরে ভবনটি সিলগালা করে রাজুক। এরই মধ্যে ভবনের প্রায় 70% মালামাল সরানো হয়েছে বলে জানান রাজুকের প্রধান প্রকৌশলী রায়হানুল ফেরদৌস। ডিনামাইট সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ভবন ভাঙা হবে জানানো হয়। এর আগে ভবন ভেঙে ফেলতে কয়েকবার সময় বেঁধে দেন আদালত। তবে পোশাক শিল্পের স্বার্থ বিবেচনায় প্রতিবারই বাড়ানো হয়েছে সময়সীমা। সবশেষ মুচলেকা দিয়ে 1 বছরের সময় নেয় বিজিএমইএ কর্তৃপক্ষ, যা শেষ হয় গেল 12 এপ্রিল। ঢাকা চারপাশের নদী দখলমুক্ত করার 28তম দিনে নাভানা গ্রুপ ও ডমিনোর একাধিক স্থাপনা সহ তুরাগ দখল করে গড়া বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এদিন সকালে আশুলিয়ার ধোর ব্রিজ থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। এ সময় ধোর ব্রিজের পরেই দেখা যায় তুরাগ নদ ও পানি উন্নয়ন বোর্ডের বিশাল জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান নাভানা গ্রুপের 2টি গোডাউন, যেখানে নাভানা পাইপ ও নাভানা এলপিজি লিমিটেডের পণ্য সামগ্রী গুদামজাত করা হতো। এ সময় নাভানার স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। তবে উচ্চ আদালতে স্থগিতাদেশ থাকায় কিছু অংশে উচ্ছেদ চালাতে পারেনি সংস্থাটি। জীবনের প্রয়োজনে কম বয়সেই নামতে হয় আয় রোজগারের পথে, তবে বই পড়ার অদম্য বাসনা আটকে রাখতে পারেনি। একের পর এক চাকরিও হারিয়েছেন শুধু বই পড়ার পাগলামির কারণে। আজ তিনি রংপুরের লাখো পাঠক গড়ে তোলার কারিগর। তারিকুল ইসলামের ক্যামেরায় রংপুরের বই পাগল এক ওমর শরীফের গল্প জানাচ্ছেন রতন সরকার। ছেলেবেলায় টিফিনের পয়সা বাঁচিয়ে বই কেনার শখ পরবর্তী জীবনে বজায় থাকেনি। বারবার রোজগারের পথ হারিয়ে শেষে পুরনো বই কিনে পড়া শুরু করেন। এক সময় সংগ্রহ কিছুটা বেড়ে গেলে নিজে পড়ার পর সেই বই অন্যদের দিতেন নামমাত্র ভাড়ায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে বই দিতেন জোর করে, কোনো রকম বিনিময় ছাড়া। দীর্ঘদিনের চেনা জানা বই পাগল এই ছেলেটিকে নিজের দোকানের একটি অংশ ছেড়ে দেন রুহুল আমিন। শুরুটা তারপরই। বই পাগল যেটাকে বলা হয়, উনি এখনো বই কেনার পাগল, বই পড়ার পাগল, ভালোই জানে, ইতিহাস সম্পর্কে ভালোই জানে। 10 টাকারও যদি একটা কাস্টমার আসে তা আমি খুব চিন্তা করি বেশি, ওকে 10 টাকা দিয়ে তা নাও দিতে পারে, আমি বইটা নিয়ে যাক। 10 টাকা দিয়ে আমরা অন্য নতুন বই পড়তে পারতেছি, এটা আর কি খুব ভালো লাগে। ওমরের প্রেরণায় একটি দুটি করে প্রায় 40টি দোকান গড়ে ওঠে। নগরীর শহীদ জর্রেজ মার্কেটের পুরোটাই এখন বলতে গেলে পুরনো বইয়ের হাট, যেখানে সুলভে মেলে সব ধরনের বই। এটা ইতিহাসের বই, এটা রাষ্ট্রবিজ্ঞানের বই, এটা ইসলামী বই, এটা ধর্মীয় বই, এগুলো পড়ো। ওনার কাজই হচ্ছে মানুষকে আর কি বইয়ের সঙ্গে পরিচয় করানো। বই কিনে তারপর আবার ওই বইটা পড়ে আবার ফেরত দিয়ে আরেকটা নেওয়া যাবে, এরকম সিস্টেমে। তো এটা স্টুডেন্টদের জন্য অনেক ভালো হয়, হেল্পফুল হয়।
টানা 18 বছর প্রত্যক্ষ পরোক্ষভাবে কত পাঠক তৈরি করেছেন তার কোনো হিসেব জানা নেই ওমরের। কয়েক হাজার হবে হয়তো, শেষ আছে বহু পাঠক। প্রতিদিন যদি 10 জন যদি হয় 300, 4000 পাঠক হচ্ছে বছরে। ওমর শরীফদের মতো মানুষের জন্ম হোক সমাজে, কিন্তু শুধু মনে করলে হবে না তো যে ওমর শরীফদের মতো মানুষজন যাতে টিকে থাকতে পারে এই সমাজে, তার ব্যবস্থাটাও কিন্তু সমাজকেই করতে হবে, তার ব্যবস্থা কিন্তু রাষ্ট্রকেও করতে হবে। পাঠক সংশ্লিষ্টরা মনে করেন সৃষ্টিশীল সমাজ গড়তে প্রয়োজন এমন অনেক ওমর শরীফের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাত হত্যায় 13 নয়, জড়িত ছিল 15 জন। ডিজিটাল নিরাপত্তা আইনে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্ত। আগুন দেওয়ার ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা পরিকল্পিত, অভিযোগ স্থানীয়দের। পবিত্র শবে বরাত পালন করা হবে 21শে এপ্রিলে। শাবান মাসের চাঁদ দেখা নিয়ে কোনো বিভ্রান্তি নেই, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে প্রধানমন্ত্রী বললেন, নার্সিংয়ে আগ্রহী করতে প্রয়োজনে আইন সংশোধন। এবং প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বেগম জিয়া, জানালেন মির্জা ফখরুল। বললেন, দলের চেয়ারপারসনের বিদেশ যাওয়া নিয়ে প্রকাশিত খবর ভিত্তিহীন। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।